Good evening, everyone. So, myself Kailas, and my today's topic is explain Danish theory with example. Its educational significance in mathematics. অর্থাৎ কি না ডেনিসের যে থিওরি রাইট অর্থাৎ গণিত শিখনের ক্ষেত্রে সেটার ব্যাখ্যা উইথ প্রপার এক্সাম্পল, তার সাথে সাথে তার কি এডুকেশনাল সিগনিফিক্যান্স রয়েছে সেটা নিয়ে আলোচনা করা, এবং কি না অ্যানালিসিস মেথড আর যে সিনথেসিস মেথড সেটা সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ তাদের যে তাদেরকে ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ মেন অর্থাৎ যদি আমরা বলি অ্যানালিসিস মেথড শিখতে গেলে বা সিনথেসিস মেথড যদি আমরা শিখতে যাই তাহলে কী কী ফলো অনুসরণ করতে হবে এবং কী কী না, তো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। এবং তারপর যেটা হচ্ছে কি না ম্যাথামেটিক্যাল যে ইন্ডাকশন মেথড সেটাকে আলোচনা করা এবং উইথ দ্য হেল্প অফ ওয়ান এক্সাম্পল। সো মুভ অন টু আর নেক্সট স্লাইড। সো যখন আমরা ডেনিস থিওরির কথা বলি কি না, জলটন পি ডেনিস তিনি একজন কী ছিলেন, সাইকোলজিস্ট তো ছিলেনই, সাথে সাথে একজন ম্যাথামেটিশিয়ানও ছিলেন। সো তার যে মেন কনসেপ্ট ম্যাথামেটিক্স শেখার ক্ষেত্রে, তো সেটা ছিল কি না বিভিন্ন গেমের মাধ্যমে শেখা, অর্থাৎ খেলার মাধ্যমে, অর্থাৎ ইন্টারেস্টিং ওয়েতে। এবং এই যে তার শিক্ষণ পদ্ধতি, ঠিক না, তো তিনি এটাকে কতগুলো প্রিন্সিপালের মধ্যে ভাগ করেছেন। তো এখানে তিনি চারটা মূলত প্রিন্সিপালের কথা বলেছেন। তো প্রথম যেটা প্রিন্সিপাল হচ্ছে সেটা হচ্ছে কি না ডাইনামিক প্রিন্সিপাল ইন ম্যাথামেটিক্স লার্নিং, অর্থাৎ কি না এখানে শিক্ষাটাই গতিশীল প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ কি না শিশুরা এখানে তিনি বলতে চাইছেন এখানে তারা হ্যান্ড বেসড ওয়ার্ক বা ইন্টারেক্টিভ এক্সপ্লোরেশন বা রিয়েল ওয়ার্ল্ড কানেকশনস এগুলোর যে কনসেপ্ট, তো এগুলোর মধ্যে দিয়ে তারা শিখে এবং তাদের যে নলেজ সেটাকে কী করে থাকে, গেন করে থাকে। এবং তারপরে যে প্রিন্সিপাল সেটাকে বলা হচ্ছে পারসেপচুয়াল ভ্যারিয়েবিলিটি প্রিন্সিপাল, অর্থাৎ কি না গাণিতিক পরিবর্তনশীলতার নীতি অনুসারে ধারণার সমস্ত কি না যে বৈশিষ্ট্যগুলি বৈচিত্র্য আনতে হবে যাতে বোঝা যায় আসলে ধ্রুবক কী। ঠিক, ধ্রুবকের সাধারণ বৈশিষ্ট্য প্রকৃতিপক্ষে সাধারণ গাণিতিক ধারণা, বিশ্লেষীকরণ থেকে মুক্তি, চলরাশি সংক্রান্ত ধারণা অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে এবং সেখানে সম্ভাব্য সবথেকে বেশি সংখ্যক যে চলরাশি সংযুক্ত করতে হবে। তারপর হচ্ছে কি না, তারপর হচ্ছে ম্যাথামেটিক্যাল ভ্যারিয়েবিলিটি প্রিন্সিপাল। সো এখানে মূলত তিনি কি যে আইসোলেটিং কোর আইডিয়াস, অর্থাৎ এখানে বলতে চাইছে না দিস প্রিন্সিপাল এম্পাসাইজ, অর্থাৎ ফোকাস আনছে কিসের ওপর না এসেন্সিয়াল অ্যাসপেক্টের ওপর, ঠিক, যেটা কি হচ্ছে না প্রবলেম সলভিংয়ে কাজে লাগছে। তারপর যে জেনারেলাইজেশন স্কিলস, স্টুডেন্টস লার্ন টু আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড মেক কানেকশনস অ্যাক্রস ডিফারেন্ট প্রবলেমস অ্যান্ড লিডিং টু ব্রডার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, অর্থাৎ কি না স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করতে হবে না কোনো একটা প্রবলেম কোন প্যাটার্নটাকে ফলো করে হচ্ছে, ঠিক আছে, এবং কী ধরনের হচ্ছে এবং সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করা এবং সেগুলোকে অ্যাপ্লাই করা পরবর্তী ক্ষেত্রে। তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস, বাই ম্যানিপুলেটিং ইররিলেভেন্ট ফ্যাক্টরস students enhance their ability to approach problems systematically, cultivating critical thinking skill। আর 4 নম্বরে যে কনস্ট্রাকটিভ প্রিন্সিপাল, অর্থাৎ কি না কনস্ট্রাকটিভ প্রিন্সিপাল, অর্থাৎ কি না গঠনমূলক নীতি। সো এখানে তারা কি করে থাকে না অ্যাক্টিভ নলেজ কনস্ট্রাকশন করে না, এই প্রিন্সিপালের মধ্যে দিয়ে কী করে না স্টুডেন্টরা তাদের যে নলেজ সেটাকে কনস্ট্রাক্ট করে থাকে। স্টুডেন্টস আর এনকারেজ টু বিল্ড দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং থ্রু এক্সপ্লোরেশনস এক্সপেরিমেন্টেশনস মুভিং অ্যান্ড বিয়ন্ড প্যাসিভ লার্নিং। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং, অর্থাৎ কি এঙ্গেজিং ইন এ গ্রুপ অ্যাক্টিভিটিস promotes discussion and shared প্রবলেম সলভিং অ্যালাউইং স্টুডেন্ট টু লার্ন ফ্রম আনাদার, অর্থাৎ এটার মধ্যে দিয়ে তারা কী হয় না একজন স্টুডেন্ট একটা গ্রুপের মধ্যে কাজ করে এবং অন্যদেরও পার্সপেক্টিভ নেয় একটা প্রবলেম সলভ করার জন্য এবং সেটাকে অ্যানালিসিস করে এবং তারপর সেটাকে বিচার করে সেটা ঠিক আছে না ভুল, যদি ঠিক হয় তাহলে সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারে, যদি ভুল হয় তাহলে সেটাকে তারা রিজেক্ট করতে পারে। তারপর হচ্ছে এম্পাওয়ারমেন্ট থ্রু ইনকোয়ারি, অর্থাৎ কি না প্রিন্সিপাল ফস্টার্স, অর্থাৎ কি হচ্ছে ফোকাসড হচ্ছে সেন্স অফ অনারশিপ ইন লার্নিং অ্যাজ আ স্টুডেন্ট টেক ইনিশিয়েটিভ ইন দেয়ার এডুকেশনাল জার্নি লিডিং টু ডিপার কম্প্রিহেনশনস। তারপর যদি বলা হয় না তিনি এখানে আরও 6টা স্টেপের কথা বলা হয়েছে না গণিত শিখনের ক্ষেত্রে। তো সেই যে 6টা স্টেপ, তাদের মধ্যে যে প্রথম স্টেপটা আছে সেটা হচ্ছে কি না ফ্রি প্লে স্টেজ, অর্থাৎ কি খেলার মধ্য দিয়ে তারা কী করে থাকে না জ্ঞান অর্জন করে থাকে। ঠিক, যেমন শিশুদেরকে সংখ্যার ব্লক, কাঠি কিংবা কোনো
শিখন সামগ্রী এই ধাপে শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই কী করে খেলা করে থাকে এবং কী করে নলেজ গেইন করে। যদি আমরা বলি যেমন হচ্ছে এক্সপ্লোরেশনস উইদাউট কনস্ট্যান্ট বলতে এখানে কী বোঝানো হয়েছে? কনস্ট্যান্ট বলতে এখানে বোঝাচ্ছে নিয়মকানুন, অর্থাৎ তাদের যে এক্সপ্লোরেশন অ্যাবাউট নলেজ দ্যাট উইদাউট কনস্ট্যান্ট, অর্থাৎ কোনো নিয়মকানুন থাকে না। ঠিক, তারপর যে সোশ্যাল ইন্টারাকশনস, এবং যখন তারা ফ্রি প্লে স্টেজে থাকে তো তখন কী হয় না, যখন তারা ফ্রি প্লে স্টেজে থাকছে কী হচ্ছে না, তখন তারা কী হচ্ছে না খেলাও করে, তো তখন তারা কী হচ্ছে সোশ্যালি ইন্টারাক্ট করে উইথ আদার পিপলস, অ্যান্ড দ্যাট অলসো হেল্পস টু বিল্ডিং দেয়ার সোশ্যাল স্কিল অ্যান্ড কোলাবোরেশনস। তারপর হচ্ছে ইন্টারেস্টিং মোটিভেশন। তো এই যে মুক্ত খেলা বা ফ্রি প্লে স্টেজের মধ্যে দিয়ে তাদের মধ্যে কী হয় না, ইন্টেন্সিক যে মোটিভেশন লেভেলটা সেটাও কী হয় না ডেভেলপ হয় এবং কাজ করে থাকে। নেক্সট হচ্ছে কি না, এবং 2 নম্বর স্টেজে হচ্ছে লার্নিং রুলস বাই ইনভেন্টিং গেমস। এবং তারপর কী হচ্ছে না, প্রথম স্টেজে কী ছিল না খেলার মধ্যে দিয়ে তারা করছিল, কিন্তু এখানে কী হচ্ছে না, এখানে তারা খেলার সাথে সাথে আরেকটা জিনিসকে অ্যাড করছে, সেটা হচ্ছে কি না রুলস। ঠিক, তো এখানে তারা কী করে না, প্রথমে যেহেতু এখানে নিয়ম কানুন, তাহলে একটা কি তারা প্যাটার্নকে রিকগনিশন দেয়, অর্থাৎ যখন তারা খেতে একটা প্যাটার্ন দেয়। তারপর হচ্ছে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, অর্থাৎ যখনই এবার একটা প্যাটার্ন হয় তার মধ্যে একটা কি আসবে ক্রিয়েটিভিটি ওয়ার্ক করবে, এবং সাথে সাথে কি হবে কোলাবোরেটিভ রুল মেকিং। তারপর এটা হচ্ছে কম্পেয়ারিং সিমিলার গেমস। 3 নম্বর যে ধাপটা, সেখানে তিনি বলেছেন না শিশুরা জিনিসকে কম্পেয়ার করে করে না কি যে খেলার মধ্যে দিয়ে কম্পেয়ার করে এবং তারপর তারা জ্ঞান অর্জন করে। সো এখানে এর যখনই কম্পেয়ারিং আসে তার মানে কি আইডেন্টিফাই করা, কোনো একটা অবজেক্টকে আইডেন্টিফাই করার ফলে তারা কি তারপর সেটাকে কম্পেয়ার করতে পারে এবং তারপর তার নলেজ গেইন করে। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল ডিসকভারি থ্রু কম্প্যারিজন, লার্নার অ্যাবস্ট্রাক্ট আন্ডারলাইং প্রিন্সিপাল দ্যাট এনহ্যান্স জেনারেলাইজেশন স্কিল। তারপর হচ্ছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, অর্থাৎ মনে করো যদি আমি একটা বড় ট্রায়াঙ্গেল দিই, একটা ছোটো ট্রায়াঙ্গেল দিই, ঠিক, এবং একটা আমি কোয়াড্রিলেটারাল একটা, এবং যদি মনে করো একটা আমি আয়তকার একটা কী হচ্ছে না ব্লক নিলাম, একটা বর্গাকার, এবং যখনই আমি এই দুটোকে কিছু একটা গ্রুপ অফ স্টুডেন্টের কাছে আনবো এবং এটাকে আমি তাদেরকে বলবো আইডেন্টিফাই করতে, অবভিয়াসলি যদি তাদেরকে আইডেন্টিফাই করতে তাহলে তাদের মধ্যে কী 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 জানা দরকার না বর্গক্ষেত্র কী টাইপের, বর্গক্ষেত্র ক্যারেক্টারিস্টিক কী, সিমিলারলি কি না আয়তক্ষেত্র দেখতে কেমন, আয়তক্ষেত্রের ক্যারেক্টারিস্টিক কী, তাহলে তারা কি ডিফারেন্সিয়েট করতে পারবে। তো আমরা দেখতে পেলাম কি না এক্ষেত্রে তারা তাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং সেটার মধ্য দিয়ে আয়তাকার যে ব্লক বা বর্গাকার যে ব্লক সেটা কি হচ্ছে ডিফারেন্সিয়েট করে থাকছে। নেক্সট স্টেজ হচ্ছে রিপ্রেজেন্টিং অ্যাবস্ট্রাকশনস ডায়াগ্রামেটিক্যালি, অর্থাৎ কি না উপস্থাপনের মধ্য দিয়ে। তো এখানে মূলত হচ্ছে ভিজুয়াল লার্নার্স ক্রিয়েট ডায়াগ্রামস অর মডেলস টু ক্যাপচার ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ভিজুয়ালি। আচ্ছা, এখানে কী হচ্ছে না লার্নার শিক্ষার্থীরা কি যে ডায়াগ্রাম বা মডেল কি যে নির্মাণ করে ম্যাথামেটিক্যাল যে বিভিন্ন ধরনের কনসেপ্ট সেগুলো শিখে থাকে। যেমন তরমুজ সম্পর্কে যদি তারা কনসেপ্ট বা জ্ঞান অর্জন করতে চায় তাহলে কী হচ্ছে না ত্রিভুজের বিভিন্ন চিত্র, বা আমরা যদি বলে থাকি রিয়েল লাইফ এক্সাম্পল যেমন হচ্ছে কেকের আকার কী হচ্ছে অনেকটা ত্রিভুজের মতন দেখতে, বা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগ সেগুলো ইউজ হয় সেগুলো কি অনেকটাই ট্রায়াঙ্গেল শেপে থাকে। তো এগুলো হচ্ছে মডেল, বা এগুলো যদি আমরা একটা গ্রাফ বা ইন জেনারেল আমরা ড্রয়িং করি তাহলে আমাদের এই যে কনসেপ্টটা সেটা কি অনেকটা বেটার হয়। তাহলে অর্গানাইজিং ইনফরমেশনস ডায়াগ্রামস হেল্পস লার্নার অর্গানাইজ দেয়ার থটস অ্যান্ড ইনসাইট সিস্টেমেটিক্যালি। এরপর যখন অর্থাৎ কি না এখানে বলতে চাইছি কি না যখন আমরা ডায়াগ্রাম নির্মাণ করি বা মনে করো মডেল বানাই, তো এটাকে কি তো এই জিনিসটা একজন শিক্ষার্থী কী করে থাকে না হেল্প করে থাকে, কী হেল্প করে না তাদের যে নলেজ সেই নলেজটাকে অর্গানাইজ করতে, অর্থাৎ একটা সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা করতে। যেমন যদি আমি বলে থাকি একটা মনে করো ট্রায়াঙ্গেল বানাচ্ছে, তো ট্রায়াঙ্গেল বানানোর যে মেন কনসেপ্ট মনে করো একটা মডেল বানাচ্ছে 3টা কাঠি দিয়ে, তাহলে 3টা কাঠি দিয়ে কীভাবে তাদেরকে জয়েন্ট করতে হবে, ঠিক না, সেটা তারা শিখছে। এবং কীভাবে সেগুলোকে অ্যাড করলে একটা প্রপার যে যদি বলে ডিফারেন্ট টাইপস অফ ট্রায়াঙ্গেল আছে, তো সেগুলোর মধ্যে একটা মনে করো একটা কী হচ্ছে না তারা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নির্মাণ করতে চায়, তো সেক্ষেত্রে
তাদের কনসেপ্ট কী হওয়া উচিত না প্রত্যেকটা মনে করো 3টে কাঠি দিয়ে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করছে, তাহলে প্রত্যেকটা যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে তো তার প্রত্যেকটা সাইড কি এক হতে হবে, তাহলে তারা 3টে একই রকমের কাঠি নেবে এবং সেই কাঠিগুলো দিয়ে জয়েন করে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করবে। সিমিলারলি যদি আমরা বলে থাকি আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা স্কেলেনাল ট্রায়াঙ্গেল তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ধরনের লকে হোল্ড করতে হবে এবং তার ফলেই তারা এটা নির্মাণ করতে পারবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি না তাদের যে নলেজটা সে একটা অর্গানাইজ ফর্মে কাজ করছে, তারপরে এনহ্যান্স কমিউনিকেশনস। সো যখনই এবার কী হচ্ছে না যখনই তারা রিপ্রেজেন্ট করছে কোনো কিছু তাদের পেয়ারের কাছে বা তাদের গ্রুপের কাছে, তো এর ফলে কী হচ্ছে না এর ফলে তার যে কমিউনিকেশন স্কিলস বা কনফিডেন্স লেভেল সেটা ইনক্রিজ হচ্ছে এবং যেটা আলটিমেটলি তাকে লার্নিংয়ের ক্ষেত্রে অনেকটা হেল্প করে থাকছে। নেক্সট স্লাইড হচ্ছে ডেভেলপিং সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সিম্বলিক ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে কী করা না গণিত শেখানো। ঠিক তো আচ্ছা ইন্ট্রোডিউশন, তো এখানে কি লার্নার্স বিগিনস ইউজিং সিম্বলস টু রিপ্রেজেন্ট রিলেশনশিপ অ্যান্ড প্রপার্টিজ। যেমন আমরা ইন জেনারেল যদি আমরা সিম্বলের কথা বলে থাকি তাহলে আমরা ক্লাস 11 বা 11-এর শুরুতে দেখি আমরা সেটের কনসেপ্ট, সেখানে বিভিন্ন ধরনের আমরা কি না সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেখে থাকি, যেমন গ্রেটার দেন, লেস দেন, সাবসেট, কন্টেন্টস, এক্সিস্ট। তো এই ধরনের যে সিম্বল সেগুলো আমাদের কি অনেকটাই নলেজ ইমপ্রুভ ক্ষেত্রে হেল্প করেছে। তারপর যে ক্রিয়েটিং ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, লার্নার্স ডেভেলপ ভোকাবুলারি টু ডিসক্রাইব দেয়ার ডিসকভারিজ অ্যান্ড ফ্যাসিলিটেটিং অ্যাডভান্সড থিঙ্কিং, ইউজ এ সিম্বলিক ল্যাঙ্গুয়েজ এনাবেলস হায়ার অর্ডার থিঙ্কিং। আচ্ছা মনে করো যেমন আমরা দেয়ার এক্সিস্ট সিম্বলটা কী হল কি উল্টো ইয়ের বাড়ালে উল্টো ই বা একটা দর্পণ যে ই, ঠিক না, তো সেইবার আমরা দিয়ে দেয়ার এক্সিস্ট লিখে থাকি। তো এর ফলে কী হয় না হায়ার অর্ডার থিঙ্কিং বা হায়ার অর্ডার থিঙ্কিং ইউজ হয়ে থাকে, বা যখনই আমরা সাবসেট ইউজ করি বা আমরা বিলংস টু ইউজ করে থাকি সেটে, তো এটা কী হয় একটা অ্যানালিটিক্যাল থিঙ্কিং আমাদের ডেভেলপ করতে একটা হেল্প করে থাকে। অ্যান্ড তারপর হচ্ছে ফর্মালাইজিং দ্য সিস্টেম, এটা মনে হচ্ছে 6 নম্বর ধাপ। ঠিক তো এখানে কি বলা আছে মূলত বলা আছে সেটা হচ্ছে এস্টাবলিশিং অ্যাক্সিওমস, দিস প্রসেস solidifies their understanding and provides the foundations for further exploration। ঠিক তো এটা কি করছে না এই যে প্রসেসটা তাদের যে আন্ডারস্ট্যান্ডিংকে সেটাকে কী হচ্ছে সেটাকে একটু দৃঢ়তা প্রদান করছে এবং প্রোভাইড করে থাকছে একটা তাদের যে নলেজের ফাউন্ডেশন সেটা। ডেভেলপিং থিওরাম, দিস স্টেপ ইনহ্যান্স লজিক্যাল রিজনিং অ্যান্ড ডিডাকটিভ স্কিল, অর্থাৎ এই যে আমাদের ধাপটা এটা কী করে শিক্ষার্থীদের মধ্যে লজিক্যাল রিজনিং বৃদ্ধি করতে সাহায্য করে এবং প্রুফ কনস্ট্রাকশন, অর্থাৎ দিস ফর্মালাইজেশন হেল্পস লার্নার অ্যাপ্রিসিয়েট দ্য পাওয়ার অফ লজিক আর্গুমেন্টস, অর্থাৎ এই যে স্টেপটা এটা কী করছে না হেল্প করে থাকছে তাদের লজিক্যাল যে আর্গুমেন্টগুলো সেগুলোকে দৃঢ়তা প্রদান করার ক্ষেত্রে। এরপর হচ্ছে কি না এডুকেশনাল সিগনিফিকেন্স অফ ডেনিস থিওরি। সো ডেনিস থিওরি হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল প্র্যাকটিসেস that accommodate diverse learning needs by focusing on engagement, motivations, and inclusivity. This theory aims to enhance the educational experience for all learners. It advocates for teaching methods that recognize the addresses the individual difference in learning styles and needs, ultimately fostering a more equitable and effective educational environment. যদি আমরা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে দেখে থাকি তাহলে কী কী মেনলি যে বেনিফিট সেগুলো দেখে এক ইনক্রিজড এঙ্গেজমেন্ট, অর্থাৎ কি না যখনই আমরা এই ডেনিস থিওরির মধ্যে দিয়ে আমরা ম্যাথকে কী করবো না শিখাতে চাইবো শিক্ষার্থীদের মধ্যে, তাহলে কী হোক তাদের মধ্যে একটা যে এঙ্গেজমেন্ট সেটা কি বৃদ্ধি পাবে, অর্থাৎ তারা এটার প্রতি অ্যাট্রাক্ট হবে, কারণ গেমিংয়ের মধ্যে দিয়ে হচ্ছে সাথে সাথে কিছু কত রুলস রয়েছে, তো একটা সিঁড়ির সেই ধাপের মতো করে তারা এগিয়ে চলবে এবং তাদের যে মোটিভেশন লেভেলটা সেটা কী হবে বৃদ্ধি পাবে। তাছাড়া ক্রিটিক্যাল থিঙ্কিং, আমরা ডেনিসের যে বিভিন্ন ধরনের ধাপ দেখলাম, তো অনেক ক্ষেত্রে কী ছিল প্রথম ছিল ফ্রি প্লে, তারপর হচ্ছে ফ্রি প্লে উইথ রুলস, অর্থাৎ কতগুলো নিয়মকানুন হচ্ছে। তো এর ফলে কী হয় নিয়মকানুন বা আরও অন্যান্য যে স্টেজগুলো দিয়েছে তো সেখানে কী হচ্ছে না তাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি সেটাও বৃদ্ধি পাচ্ছে। তারপর যে ইনক্লুসিভিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট প্রদান করে থাকবে, যেটা তাদের আলটিমেটলি কনফিডেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা হেল্প করে থাকবে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন।
এ ভাই সো এরপর যেটা আমাদের আলোচ্য সেটা হচ্ছে কি না টিচিং ম্যাথামেটিক্স মেথড, অর্থাৎ অ্যানালাইসিস মেথড এবং যে সিনথেসিস মেথড সেটা আমাদের ডিফারেন্সিয়েট করা। দিস প্রেজেন্টেশন ডেভেলস ইনটু দ্য ডিস্টিংক্ট মেথডোলজিস অফ অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস ইন ম্যাথামেটিক্যাল এডুকেশন। ঠিক, তো নেক্সট চলে কথা পয়েন্টে। তো যখন আমরা অ্যানালিসিস মেথডের কথা বলছি না, ব্রেক ডাউন কমপ্লেক্স কনসেপ্ট ইনটু স্মলার কম্পোনেন্ট অ্যান্ড এমফাসাইজ ডিটেল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ কি না এটা কী করছে না একটা বড় কনসেপ্টকে ছোট ছোট স্টেপের মধ্যে দিয়ে সলভ করা, স্টেপ বাই স্টেপ সলভিং, এনকারেজিং সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু প্রবলেম অ্যান্ড ফস্টারিং লজিক্যাল রিজনিং। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, টিচার্স অ্যাসেস স্টুডেন্টস অ্যানালিটিক প্রসেস টু টার্গেট ইনস্ট্রাকশন। তারপর হচ্ছে সিনথেসিস মেথড। তো সিনথেসিস মেথড ইন্টিগ্রেট ভেরিয়াস ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ফর comprehensive understanding, fostering creativity, applications and collaborations among student। তো এখানে যে যদি ডেফিনেশনের কথা বলা হয় তাহলে কি যে ইন্টিগ্রেটিং ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ফর কোহেসিভ আন্ডারস্ট্যান্ডিং, হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যাপ্লিকেশনস, প্রমোট প্রবলেম সলভিং ক্রিয়েটিভিটি বাই অ্যাপ্লাইং ম্যাথ টু রিয়েল লাইফ। তারপর হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং, ইনকারেজ টিমওয়ার্ক থ্রু কমপ্লেক্স প্রবলেম সলভিং প্রজেক্ট। তো যদি আমরা কম্পেয়ার করি তাহলে অ্যাপ্রোচ কি না অ্যানালিসিস ফোকাসেস অন ডিকম্পোজিশনস, অর্থাৎ অ্যানালিসিসকে যে ডিকম্পোজ করে নিয়ে অর্থাৎ ছোটো ছোটো অংশে ভাগ করে সলিউশন করছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, যেখানে আমরা সিনথেসিস মেথড কী হচ্ছে না ইন্টিগ্রেশনস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ কনসেপ্ট অফ হোলিস্টিক ম্যানার। তার হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, দ্য অ্যানালিসিস মেথড প্রাইমারিলি ডেভেলপস ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, যেখানে সিনথেসিস এনহ্যান্স করছে আমাদের ক্রিয়েটিভিটি, কোলাবোরেশন এবং অ্যাবিলিটি টু কানেক্ট আইডিয়াস অ্যাক্রস ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল ডোমেন্স। তার হচ্ছে ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন, টিচার্স মে চুজ অ্যানালিসিস ফর ডাইরেক্ট ইনস্ট্রাকশনস অ্যান্ড টার্গেটেড স্কিল বিল্ডিং, while synthesis may be preferred for project-based learning and interdisciplinary application। তারপর কি না ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন মেথড, অর্থাৎ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন মেথড কি না ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ইজ পাওয়ারফুল প্রুফ টেকিং, অর্থাৎ কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে এই যে মেথড সেটা কাজে লেগে থাকে। Used to demonstrate the validity of infinite numbers of propositions typically involving natural numbers. It comprises two critical steps। প্রথম হচ্ছে বেস কেস which confirms, যেটা কী হয়ে থাকে বেস কেস যেখানে কি হয় না কোনো একটা ভ্যালুর জন্য ধরে নেওয়া হয় যে সেই যে আমাদের স্টেটমেন্টটা সেটা ট্রু। তারপর নেক্সট স্টেপে যেটা হয় যেটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ, যেটা কি দেখা ইফ দ্য স্টেটমেন্ট হোল্ডস ফর অ্যান আরবিটারি নাম্বার ন্যাচারাল নাম্বার, কোনো একটা আরবিটারি ন্যাচারাল নাম্বারের জন্য সত্য হয় তাহলে নেক্সট স্টেপে প্রমাণ করতে হচ্ছে পরবর্তী নাম্বারটার জন্য এটা সত্য, তাহলে আমরা বলতে পারি কি না ওই যে স্টেটমেন্টটা সেটা সত্য হয়েছে। তো একটু ডিটেলসে দেখা নেওয়া যাক। তো যদি আমরা ডেফিনেশনের কথা বলি তো কী হচ্ছে না এ মেথড অর প্রুফ দ্যাট এস্টাবলিশেস দ্য ভ্যালিডিটি অফ স্টেটমেন্ট ফর অল ন্যাচারাল নাম্বারস। ঠিক, তো এখানে কী হচ্ছে না প্রুভিং দ্য স্টেটমেন্ট, আমাদের প্রমাণ করতে হয় কি না স্টেটমেন্টটা কোনো একটা স্টেটমেন্ট দেওয়া আছে। ঠিক, তো সেই স্টেটমেন্টের জন্য কী হচ্ছে না ওই যে ওই স্টেটমেন্ট সত্য কোনো একটা ভ্যালুর জন্য, তো ধরে নিচ্ছি n ইকুয়াল টু 1 হলে ওই ভ্যালুটা সত্য। তারপর হচ্ছে কি না অ্যাজিউম করতে হয় কি না ওই স্টেটমেন্টটা n ইকুয়াল টু যদি কে হয় সেক্ষেত্রেও সত্যি। তারপর সেটাকে কী করতে হয় না n ইকুয়াল টু k+1 জন্য প্রুভ করে দেখাতে হয়। নেক্সট হচ্ছে যদি বোথ দ্য স্টেপস আর ভেরিফাইড, অর্থাৎ n ইকুয়াল টু k সমান সত্য এবং n ইকুয়াল টু k+1, সেক্ষেত্রে কী হয় না আমাদের স্টেটমেন্টটা পুরোটাই ঠিক হয়ে থাকে। তো একটা প্রপার এক্সাম অর্থাৎ কি এখানে যেটা দেখানো হয়েছে না এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে কি না কোনো একটা স্টেটমেন্ট n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, এটাকে বলা হচ্ছে বেস কেস। 2 নম্বর দেখা হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথিসিস কেস, যেখানে ধরে নেওয়া হয় n ইকুয়াল টু k এর জন্য সত্য। 3 নম্বর আছে ইন্ডাকটিভ স্টেপ, ওটা ছিল ইন্ডাকটিভ হাইপোথিসিস, এটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ যেখানে প্রমাণ করতে n ইকুয়াল টু k প্লাস এর জন্য সত্য। যদি এই তিনটে স্টেপে ঠিক হয় তাহলে আমরা বলতে পারি কি না ওই স্টেটমেন্টটা ট্রুলি হোল্ড করছে। তারপর হচ্ছে এক্সাম্পল। ঠিক, আমরা ধরে নিচ্ছি একটা প্রথম যে n সংখ্যক ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, তাদের সমষ্টি হচ্ছে কি না n ইন্টু n+1/2। তো ধরে নিচ্ছি আমরা কি ফর n এর জন্য স্টেটমেন্টটা সত্যি কি হচ্ছে না ঠিক। যদি আমরা দেখি n সমান যদি 1 নিই তাহলে একের ভ্যালু 1, তাহলে যদি এই জায়গাটাতে আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে কি হচ্ছে আমাদের 1 আসছে, তার মানে ট্রু হচ্ছে। এরপর আমরা ধরে নেব কি n ইকুয়াল টু k এর জন্য সত্য, অর্থাৎ n ইকুয়াল যদি k হয় তাহলে কী হবে ফর্মুলাটা k ইন্টু k+1/2। ঠিক, তারপর দেখবো কি না ইন্ডাকটিভ স্টেপে
ওটা ছিল ইন্ডাক্টিভ হাইপোথিসিস। তারপর হচ্ছে ইন্ডাক্টিভ স্টেপ। এখানে কী করবো না, n ইকুয়াল টু কে প্লাস ওয়ানের জন্য দেখো কি এটা সত্য হচ্ছে কি না। যখনই আমরা n এর জায়গায় কী আছে না, n এর জায়গায় কে প্লাস ওয়ান পুট করছি তখন আমাদের কী আছে কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস টু বাই টু, এবং দেখতে পাচ্ছি কি না এই যে স্টেটমেন্ট সেটা কী আছে সত্যি হচ্ছে। তাই আমরা বলতে পারি কি না ফার্স্ট n সমান ন্যাচুরাল নাম্বার তাদের সমষ্টি কি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তো যাই হোক, এই ছিল আমার কি না টপিক। প্রথমত যেটা আমি আলোচনা করলাম কি না ডেনিস থিওরি, অর্থাৎ তার যে এডুকেশনাল সিগনিফিক্যান্স, এবং তার পরবর্তী অর্থাৎ ডেনিস চারটা প্রিন্সিপাল এবং যে ছটা ধাপের কথা বলা হয়েছে সেগুলো, তারপর হচ্ছে তার যে এডুকেশনাল সিগনিফিক্যান্স, পরবর্তী ক্ষেত্রে অ্যানালিসিস মেথড এবং যে সিনথেসিস মেথড ছিল তাদের মধ্যে ডিফারেন্সিয়েট, এবং একটা কি না ইন্ডাকশন মেথড উইথ ওয়ান এক্সাম্পল।